2024 সালের লোকসভা নির্বাচনের 4ঠা জুনে যে রেজাল্ট প্রকাশিত হলো অলরেডি সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে গেছে, জেনে গেছেন। সেখানে পশ্চিম বাংলার যে রেজাল্ট এসছে সেখানে কিন্তু বিজেপি সরকার সেখানে কিন্তু চরমভাবে পাল্টি খেয়েছেন। এক কথা বলা যেতে পারে যে পোলট্রি মুরগির মতো হয়ে গেছেন। তো এখানে কতগুলো ইস্যু আছে, কি কারণ আছে, কোথায় কি আছে, সেগুলো আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু নয়। কারণ বিগত দিনে অবশ্য আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আমি ব্যক্তিগতভাবে অনেক ইনডিরেক্টলি অর্থাৎ প্যাসিভলি অনেক কথা বলেছি। সেখানে দুটো জিনিসই আমি রেখেছি, একটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন কথা, আরেকটি ধোঁয়াশা। অনেকে এখানে যারা আমার লেকচার শুনেছেন তারা বলেছেন যে মহারাজ জি আপনি তো ধোঁয়াশা রেখে গেলেন, এরকম প্রেডিকশানের মিনিংটা কি? তা যারা আমার এই যে 2024 সালের লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষে বিজেপি কত আসন পেতে চলেছে এরকম একটি লেকচার বা ভিডিও প্রকাশিত হয়েছে, সেখানে আপনারা 9 মিনিট থেকে যদি শেষ পর্যন্ত অংশটুকু ভালো করে শোনেন, অবশ্য আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি বিগত দিনের যে লেকচারটি, সেটা ভালো করে শুনলে পরিষ্কার হয়ে যাবে। সেখানে আমি ইঙ্গিত বা কি সংকেত প্রদান করেছিলাম এবং এটাও আমি বলেছিলাম যে আমাদের কাছে যে সংবাদ আছে গোপনীয় অবস্থায় সেটা আমরা বাইরে এক্সপ্লেন করব না। যদিও ভারতবর্ষে সম্ভবত একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় 296-এর কাছাকাছি আপাতত এই মুহূর্তের জন্য আমার কাছে যে সংবাদ এসছে তা প্রায় 300-র কাছাকাছি আসন সংখ্যা এনডিএ পেয়েছে। সেক্ষেত্রেও তারা কিন্তু সরকার গঠন করতে পারে, কারণ 543টা হচ্ছে টোটাল আসন। সেখানে যদি বিজেপি সরকারের পক্ষ থেকে 296 সামথিং 300 পেয়ে যায় তাহলে কিন্তু তারা সরকার গঠন করতে পারে, অর্থাৎ কেন্দ্রে বিজেপি সরকার আসছে, এই ইঙ্গিতটাও আমি দিয়েছিলাম। কিন্তু আসন সংখ্যার ব্যাপারে যেখানে আমি সর্বনিম্ন বলেছিলাম 315, এটা আমি বলেছিলাম জেনারেল কনসেপ্ট। আপনারা পরবর্তীতে আমার এই লেকচারটি আরও ভালো করে শুনে নিন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এবং সর্বোপরি 374 এর ভেতরে রান করবে। এখন বিষয়বস্তুটা হচ্ছে পশ্চিমবাংলাকে কেন্দ্রায়িত করে এখানে একটা মিসকনসেপ্ট আমরা সবসময় দেখতে পাই, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখানে কিন্তু অনেক সময় কিন্তু অনেক বড় বৈপরীত্য ঘটে। আমরা বিগত দিনেও দেখেছি রাজনৈতিক যে মেরুকরণের যে প্রেক্ষাপট সেটা কিন্তু অনেকেই অস্বীকার করতে পারবে না, সেটা আমার আলোচ্য বিষয় নয়। যাই হোক, যে ঘটনাটি আজকে ঘটেছে বা রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু বিজেপি সরকার প্রচণ্ডভাবে পাল্টি খেয়েছে। এই কথাটি আমার আলোচনা প্রসঙ্গেই বলা আছে যে এমন জনগণের রাজনৈতিক মেরুকরণের যে মস্তিষ্কের যে বিবর্তিত যে ধারণা বা তাদের যে বিবর্তনের যে মানসিকতা, সে কখন যে পাল্টি খেয়ে যাবে এরকম হয়ে যেতে পারে যে বিজেপির যে 25টা 27টা সেটা উল্টে গিয়ে তৃণমূলের ক্ষেত্রে চলে যেতে পারে, যেখানে সমীক্ষাতে বলা হয়েছে, আর বিজেপি 15-16টা এরকম সামথিং কিছু পেতে পারে। এ কথাটিও আমি বলে রেখেছি যে চরমভাবে পাল্টি খাওয়ার সম্ভাবনা কিন্তু একটা আছে, এটাও কিন্তু আমি সিওরিটি দিয়ে বলতে পারছি। আবার ইনি যে বা বিজেপি সরকার এতগুলো আসন পাবেন সেখানেও কিন্তু 100% সিওরিটি নেই, এটাও আমার পরিষ্কার বলা আছে। আপনারা পরবর্তীতে শুনে নিন, পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, আমি বিগত দিনে কি লেকচারটা দিয়েছিলাম সেটা শুনে নিন, তারপর আমি গুটি কয়েক কথা বলার চেষ্টা করছি। বাস্তবিক পক্ষে টোটাল ভারতবর্ষে যে আমাদের যে অনৈতিক কার্যকলাপ রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাই সেখানে কিন্তু অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। ফলে আমরা কিন্তু 100% সিওরিটি দিয়ে বলতে পারি না এই ঘটনাটাই ঘটবে, কারণ আমরা এরকমভাবে বলতেই পারবো না যে এই ঘটনাটা ঘটবে না, এই ব্যভিচার চলবে না, এটা বন্ধ করে দিলাম। এগুলো কিন্তু প্রকৃতির বিরুদ্ধে কাজ। সুতরাং প্রকৃতি অনুসারে যে ঘটনাটা ঘটছে দেশ, রাষ্ট্রে, সমাজে, রাজনৈতিক জীবনে, সেগুলোকেও কিন্তু অস্বীকার করা যায় না। সুতরাং তার উপরে বিচার বিশ্লেষণ করে নিরপেক্ষভাবে আমরা বলার চেষ্টা করি। সেখানে সাধারণ জনগণ অবশ্যই যারা বিজেপি সরকারের পক্ষ থেকে রয়েছেন তারা অবশ্যই প্রতীক্ষা করতে পারেন 4ঠা জুনে যে এইরকম একটা জায়গায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার তার দল গঠন করতে যাচ্ছে তৃতীয়বারের জন্যে। যদি বাইচান্স ফেল হয়ে যায়, এখানে কিন্তু আরেকটি সংশয় আছে, মারাত্মক ধরনের বিপর্যয় ঘটেও যেতে পারে বিজেপি সরকারের জন্য। এটাও আমি একটা প্রেডিক্ট করে রাখছি। প্রেডিক্ট ঠিক নয়, ভবিষ্যৎবাণী নয়, এটা একটা সংশয়। কারণ ভারতবর্ষের রাজনৈতিক মেরুকরণে এবং জনগণের যে মস্তিষ্কের যে বিভ্রান্তির বিবর্তনের যে রাস্তা ধরে কখনো কখনো পরিবর্তন ঘটে যায়, সেটা যে কিভাবে যেতে পারে এটা বলা খুবই কঠিন। কারণ 100 কোটি জনগণ এখানে ভোট দান করেন, 130-40 কোটি জনগণের এই দেশ, সাংঘাতিক ব্যাপার। এই পরিসংখ্যান, এই মস্তিষ্ক ঠিক রাখা
ভীষণ কঠিন। সেই জন্যে যে কখন পাল্টি খেয়ে যাবে এই 100% সিওরিটির জায়গাটা বিজেপি সরকারের যে কখন হঠাৎ করে পতন ঘটে যেতে পারে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় হয়ে যেতে পারে। এত বড় একটা সমীক্ষা দেখছি, আমরা বলছি যে 374, 382, 392 এসব ক্রস করে যাবে, হঠাৎ করে দেখা গেল যে মারাত্মক বিপর্যয় ঘটে গেছে। এরও সম্ভাবনা কিন্তু বিজেপি সরকারের জন্য রয়েছে, একটা সংশয় রয়েছে। তার মানে আমি এই নয় যে আমি আতঙ্কটা ছড়িয়ে দিচ্ছি, দুটো দিকই কিন্তু গ্রহণযোগ্য। আমি সেই জন্য নিরপেক্ষভাবে বলার চেষ্টা করলাম। আবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে যে আসন সংখ্যার কথা সমীক্ষাতে উঠে এসেছে, সেখানে যে বিজেপির জন্য যে 25 থেকে 27 বা 23 থেকে 25-এর কথা বলা হচ্ছে, সেই জিনিসটাও কিন্তু যে কোনো সময় কিন্তু ভোট গণনার দিক থেকে বা রাজনৈতিক মেরুকরণ এবং স্বৈরতান্ত্রিকতার দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করা হয়, তাহলে পাল্টি খেয়ে যেতে কিন্তু সময় লাগবে না। বিজেপির ক্ষেত্রে দেখা গেল যে তারা মাত্র 17টা বা 16টা আসন পেয়েছেন, বাকিটা একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে লোকসভা নির্বাচনে তারা বেশি সংখ্যা পেয়েছে। টিএমসি সরকার প্রায় মনে করুন 22 থেকে 25টা, এটাও পাল্টি খেয়ে যেতে পারে। এবার দেখা যাচ্ছে কি যে অনেকে বলবেন যে আমি দো নারদে, অর্থাৎ নারদের মুখ দুখানা। দেখুন, নারদের মুখ কখনোই দুখানা নয়। নারদ সত্য কথা বলতেন, নারদ প্রকৃতির সাপেক্ষে বিচার বিশ্লেষণ করে কথা বলতেন, যেটা সত্য সেটাকে তিনি ঘোষণা করতেন এবং প্রকৃতির সাপেক্ষে তিনি চলতেন আর তাই ঘোষণা করতেন। সুতরাং এখানে দো নারদ নয়, তিনি সত্যভাষী ছিলেন, এটার মানে এটা নয়। এবং যে কথাটি বলতেন সেই কথার সাপেক্ষে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন যেটা সমাজের জন্য গ্রহণযোগ্য। এই জন্যে দেবর্ষী নারদ কখনো দোমুখ নয়, তিনি সত্য প্রচার করেছেন, সম্প্রচার করেছেন। এই জন্যে তিনি নিরপেক্ষ ছিলেন। আর সত্য প্রচার করতে গেলে নিরপেক্ষতা আনতে হয়, তখন মনে হয় যেন এক মুখ না দু মুখ, তিন মুখ, চার মুখের কথা বলছেন, না, এরকম নয়। এই জন্য যারা আমরা সত্যভাষী বা সত্যকে নিয়ে চলার চেষ্টা করছি, ন্যায়ের কথা বলছি, নিরপেক্ষভাবে বলার চেষ্টা করছি, সেখানে কিন্তু কখনো কখনো পক্ষপাত দুষ্ট হয়ে যায়। অনেক পক্ষপাতী লোক এটা মনে করেন, কিন্তু না, নিরপেক্ষতা নিয়েই আমরা কথা বলি। এখানে আমাদের কোনো দলীয় চিন্তাশক্তি এখানে কাজ করে না। আমরা পরিবেশ এবং পরিস্থিতির সাপেক্ষে কিছু ঘটনা প্রবাহের সাপেক্ষে আমরা কথন এবং বচন তথা আপনারা বলতে পারেন প্রেডিকশান করি মাত্র, এর বাইরে আর কিছু নয়। আর ব্যক্তিগত জীবনে সাধনার সাথে সংমিশ্রিত যে তথ্যগুলো, সেগুলো তো আমরা বাইরে ডিক্লেয়ার করব না কি হতে চলেছে, কি হতে পারে। আর এগুলো আমাদের জানার আবশ্যকতা নেই, কারণ আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবৎ চরণামৃত। পাশাপাশি ভগবৎ শক্তিকে কেন্দ্রায়িত করে সমাজ, রাষ্ট্র, দেশে যতটুকু নৈতিক আমাদের অধিকার রয়েছে, সেই অধিকারটুকু কর্তব্যের সাপেক্ষে কিন্তু পালন করাটা আবশ্যক, সেটুকুই করছি মাত্র, এর বাইরে কিছু নয়। জয় মা। যাই হোক, আমরা আলোচনাটি শুনলাম যে এটা দুদিন আগের কথা মাত্র, সেখানে কিন্তু বলা হয়েছে ইঙ্গিতপূর্ণ সংকেত এবং পূর্ণরূপে পাল্টি খেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমবাংলাতে। এ কথাটি কিন্তু বলবার আমি যে আশঙ্কা প্রকাশ করেছি সেটা কিন্তু আজকে তা সত্যি হলো। এর মানে আমি দাবি করব না যে আমি প্রেডিক্ট করেছি আমার কথাটা ঠিক হয়ে গেছে। দেখুন, এটাও একটা কনসেপ্ট, স্বাভাবিক কনসেপ্ট। এবং ভবিষ্যতে যে মুখ্যমন্ত্রী কে হতে চলেছে সেগুলো আজকের বিষয়ে আলোচনা নয়। আজকে যে বিজেপির যে চরম পতন ঘটেছে, 18 থেকে 11-12-তে নেমে চলে এসেছে, কি 13 সামথিং এরকম কিছু হবে আপাতত এই মুহূর্তে যে আমার কাছে সংবাদ এসছে সেটাই বলছি। এর হয়তো কিছু চেঞ্জ হতে পারে, নাও হতে পারে। তো সেখানে দাঁড়িয়ে যে চরম পতন মিডিয়া সংবাদ এই মুহূর্তের জন্যে তারা ঘোষণা করছেন, সেখানে কিন্তু চরম পতন বলা যেতে পারে। বিজেপি তার নিজেদের যে স্থানটি পশ্চিমবাংলাতে সেটা কিন্তু তারা ধরে রাখতে পারেনি। সেখানে হয়তো অনেক ধরনের ত্রুটি বিশ্লেষণ করলে পাওয়া যাবে, সেটা আলোচ্য বিষয় নয়। পরাজয়টা এখন আলোচ্য বিষয়। তবে বিজয় পরাজয়টা এখন আমি মনে করি যে মুখ্য নয়, কারণ পশ্চিমবাংলার রাজনীতিতে যে সমস্ত ভোট হয় এবং সাধারণ জনগণ, ম্যাক্সিমাম ক্ষেত্রে অধিকাংশ মানুষই বলেন যে জনগণ জনার্দন, জনার্দন মানে ভগবান শ্রীকৃষ্ণ, জনার্দন মানে ভগবান। হ্যাঁ, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, একথা চণ্ডীদাসও বহু বছর আগে বলে চলে গেছেন। এবং আমাদের বৈদান্তিক পৌরাণিক সিদ্ধান্ত কিন্তু এই কথাটি বলা হয়েছে, মানুষ সৃষ্টির সেরা জীব। ইসলাম ইতিহাসও তাই বলা হয়েছে আশরাফুল মাকলুকাত। সেটাই যদি হয়ে থাকে তাহলে অনেক উন্নত কথা। কিন্তু কোন মানুষের কথা বলা হয়েছে? এই মানুষের ভেতরে কিন্তু ঋষি অরবিন্দ ক্লাসিফাই করে নিয়ে এসছেন। কীভাবে নিয়ে এসছেন? যে এই মানুষের ভেতরে মস্তিষ্কের সাপেক্ষে কিন্তু ক্লাসিফাই করা হয়। সেখানে যদি জনতা জনার্দন বলা হয় তাহলে মেজরিটি কিন্তু মাস্ট বি নট গ্রান্টেড। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে অধিকাংশ মানুষের সংখ্যা কিন্তু দুর্যোধনের পক্ষে ছিল, কিন্তু তারা পরাজয় লাভ করেছিলেন, বিজিত হতে পারেননি, পাণ্ডব পক্ষের থেকে বিজয় লাভ করেছিলেন।
কেন হয়েছিলেন, কী কারণে হয়েছিলেন? এটার একমাত্র কারণ হচ্ছে মস্তিষ্কের সাপেক্ষে মনুষ্য বৃত্তির যে মনুষ্য বুদ্ধিসত্তার প্রকাশ, সেইখানে বিচার বিশ্লেষণ করা হয়েছে। সেখানে যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের মস্তিষ্কে নিউরন সার্কিটের যে সংখ্যা, তার উপরে ডিপেন্ড করে আমাদের মানবিক মূল্যবোধ এবং বুদ্ধিসত্তার প্রকাশ কোথায় গিয়ে ঘটেছে, যেটা বিজ্ঞানময় কোষে গিয়ে এক্সপ্লেইন করা হয়। তো অধিকাংশ মানুষই বিজ্ঞানময় কোষে পৌঁছাতে পারেন না। কেন পারেন না, সে বিষয়গুলো আলোচ্য বিষয় নয়। সেই জন্য জনতা জনার্দনে আমি কিন্তু কমপ্লিট বিশ্বাসী নই। তবে এক্ষেত্রে একটা সত্য আছে যে সমগ্র জীবকে সেবা মানে পরমেশ্বরকে সেবা, এটা সত্য। কিন্তু সমগ্র জনগণ, ম্যাক্সিমাম জনগণ, সাধারণ মনুষ্য যে সঠিক বিচার করতে পারেন, বিচারের ক্ষমতা রয়েছে, এটা কিন্তু আমি স্বীকার করি না। কারণ বহু জায়গায় কিন্তু শাস্ত্র সিদ্ধান্তে প্রমাণিত হয়েছে। সেই জন্য আমি বলবো যে জনগণের ক্ষেত্রেও কিন্তু কিছু ত্রুটি অবশ্যই আছে। তবে এটা ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, যার যেটা ভালো লাগে রাজনৈতিক প্রেক্ষাপটে সে তাকে ভোট দিয়েছে। এবার ভোটটা দিয়েছে না দিয়েছে এগুলোও কিন্তু একটা বিতর্কিত অধ্যায়। এই বিতর্কিত অধ্যায়ের উপরে আমি আলোচনা করব না। সেখানে বিগত দিনে যারা রাজনৈতিক বিশ্লেষকগণ আছেন, রাজনৈতিক নেতা নেত্রী আছেন, যারা সমাজ সংস্কারের মানুষ আছেন, তারা কিন্তু জানেন বিগত দিনে রাজনৈতিক জীবনে পশ্চিমবাংলার ইতিহাসে কি হয়েছে। তবুও আমি এখানে নিরপেক্ষ থেকে কথা বলবো, সেগুলো আমার বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় হচ্ছে যে জনগণ জনার্দন, এক্ষেত্রে কিন্তু আমি 100% কনফিডেন্স নই। এক্ষেত্রে কিন্তু শাস্ত্র থেকে শুরু করে বিজ্ঞান ভিত্তিক যদি আলোচনা করা হয় তাহলে কিন্তু কন্ট্রাডিকশন রয়ে যায়। যার মস্তিষ্কে নিউরন সার্কিটের সংখ্যা বেশি আছে সে জনার্দন হতে পারে, আদারওয়াইজ তাকে এই মনুষ্য বৃত্তিতে এসে তার জনার্দনের শক্তি জাগ্রত করতে হয়। তবে একথাও সত্য, যারা বলেন যে দশচক্রে ভগবান ভূত হয়, হ্যাঁ, দশচক্রে ভগবান ভূত হয়, এ কথাটি কিন্তু দারুণ একটা প্রবাদ। এই যে সাধারণ মানুষের মস্তিষ্ক নিঃসৃত সাধারণ সার্কিট থেকে যে শক্তি প্রসারিত হয়, সম্প্রচারিত হয়, বা তারা যে সিদ্ধান্ত প্রয়োগ করেন, সেখানে অনেক সময় যে ভগবান নামক যে বস্তুটি, সেটাও কিন্তু ভূত হয়ে যায়। কথাটি এক্ষেত্রেও আমরা প্রয়োগ করতে পারি। মানে ভগবানের আর ভগবানত্ব থাকলো না, দেবত্ব থাকলো না, সে নিজেই ভূত হতে বাধ্য হলো। আমরা বহু জায়গায় বহু মহাপুরুষের কাছে শুনেছি যে শিব গড়তে এসে বানর গড়ে ফেললাম। মানে এই ভৌতিক মানুষের যে জেনারেল মাইন্ড বা ইভিল মাইন্ড থেকে যে মানুষ তার জীবিকা, তার জীবন, তার যে সত্তা যেভাবে চালিয়ে নিয়ে যান, সেখানে কিন্তু অনেক জায়গায় গলতি রয়েছে, অনেক কন্ট্রাডিকশান রয়েছে। তারই প্রেক্ষাপটে বা তারই চাপে গিয়ে দেখা যায় কি যে দেবত্ব হারিয়ে যায়, ভগবানত্ব খুঁজে পাওয়া যায় না। সেই সূত্রে কিন্তু দশচক্রে ভগবান ভূত হয়ে যায়। অর্থাৎ এমন এমন কিছু সাধারণ জনগণ আছেন, তখন কিন্তু মস্তিষ্কের সাপেক্ষে তারা সঠিক নির্ণয় করতে পারেন না। এই সঠিক নির্ণয় করাটা বহুত কঠিন। এর জন্য নিজেদেরকে সুবুদ্ধিমান, বুদ্ধিসত্তার প্রকাশের জন্য সাধন বিজ্ঞানময় কোষে পৌঁছানোর প্রয়োজন আছে, সাধনার প্রয়োজন আছে। যাক, এগুলো আমার আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয়টি হচ্ছে যে চরমভাবে বিজেপি সরকার পশ্চিমবাংলাতে পাল্টে গিয়েছেন। এর বিকল্প রাস্তা আগামীতে 2026 কি কত সালে যে বিধানসভা ভোট হতে যাবে, সেখানে যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন, আমি সেখানে একটা প্রেডিকশন করেই রেখেছিলাম যে তৃণমূলের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কিন্তু হারিয়ে গেছে। কিন্তু যদি সে ভালো ফলাফল করে যায় তাহলে বুঝতে হবে তার পেছনে কিন্তু একটা দৈবিক কারণ রয়েছে, এটাও বলে রেখেছে। কিন্তু এখানে যে দৈবিক কারণ আছে সেটা হয়তো অনেক ডিস্ট্যান্সে, কিন্তু এর পেছনে যে একটা লৌকিক কারণ আছে সেটাও কিন্তু অস্বীকার করা যায় না। এই লৌকিক কারণের ভেতরে কিন্তু আরও অনেকগুলো কারণ আছে, অনুসন্ধান করলে বিশ্লেষকগণ খুঁজে পেতে পারেন, এটা আমার বিষয় নয়। যাক, আমি ইঙ্গিতপূর্ণ কথা বলে গেলাম মাত্র, আর কিছুই নয়। তো সেখানে পরবর্তীতে যে মুখ্যমন্ত্রী কে হতে যাচ্ছেন না হতে যাচ্ছেন সেটা এখন আলোচ্য বিষয় নয়। তবে আমি সেটা ইঙ্গিত দিয়ে রেখেছিলাম, যদি তারা এই সিট ক্যারি করতে পারে, মানে যদি অধিকাংশ সংখ্যায় তারা সিট ক্যারি করতে পারে, তাহলে আগামীতে কিন্তু মুখ্যমন্ত্রীকে নাড়ানো বহুত কঠিন হয়ে যাবে, আর বিজেপি দাঁড়ানো বহুত কঠিন হয়ে যাবে। যেমন কেন্দ্রে এখন বিজেপি সরকারের এমন একটা মার্জিন রুলসে চলছে, মার্জিন প্রসেসে চলছে যে আসন সংখ্যা নিয়ে, সেখানে কিন্তু একটা সময় কনফিউজড হয়ে যেতে হচ্ছিল যে কেন্দ্র সরকার হিসেবে নরেন্দ্র মোদী সরকার থাকতে পারবেন কিনা। তারা বলেছিলেন ইসবার 400 পার হয়ে যায়গা। এই যে 400 আর কাছাকাছি গেল না, 300 ক্রস করতেও তাদের কিন্তু প্রচণ্ড দখল নিতে হচ্ছে। সুতরাং আগামীতে কি হতে চলেছে বলাটা বহুত কঠিন। তবে যে কম্পিটিশনের মাত্রা যেখানে এসেছে, সেখানে কিন্তু যে সার্বজনীন গণতান্ত্রিক অধিকার, সেটা কিন্তু স্বাধিকার এটা বজায় থাকবে, এটা আশা রাখা যায়। না হলে শুধুই মাত্র একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যে স্বৈরতান্ত্রিকতার যে অবস্থায় রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাই, সেটা কিন্তু সত্যি একটা ঘৃণ্য অবস্থার ভেতরে চলে গেছে। আমি হয়তো ভবিষ্যতে
অনেক কথাই বলবো এবং বিগত দিনে কিন্তু রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে অনেক কথা বলেছি, যেখানে নরেন্দ্র মোদী সরকারের কিন্তু ব্যক্তিগতভাবে অনেক ত্রুটি আছে, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য। এর জন্যে আমাকে কিন্তু অনেকেই গালিগালাজ করেছেন যারা হিন্দু সংগঠনের সাথে জড়িত এবং আধ্যাত্মিক জীবনের সাথে জড়িত এবং যারা বিজেপি করেন। আমি সেখানে বলেছিলাম যে নিশ্চলানন্দ সরস্বতীকে অপমান করা হয়েছে এবং যিনি ভারতের সনাতন ধর্মের স্তম্ভ আদি ভগবান শঙ্কর অবতার শঙ্করাচার্য, তারই পরম্পরাতে যে বৈদিক এবং বৈদান্তিক সিদ্ধান্তের বা হিন্দু সনাতনীদের যিনি ধারক এবং বাহক, সেটা হচ্ছে শঙ্করাচার্য চারি মঠ। এই চারি মঠাধীশ যারা রয়েছেন তার ভেতরে নিশ্চলানন্দ সরস্বতী মহারাজজি একটা ব্যতিক্রমী চরিত্র, তাকে পর্যন্ত অপমান করা হয়েছে। যেখানে রাম মন্দিরের ট্রাস্টি বোর্ডের যে সেক্রেটারি, তিনি কিন্তু সরাসরি এরকম আঘাত করেছিলেন যে তারা শৈব সম্প্রদায়ের, আমাদের এখানে আসার কি দরকার, এই অযোধ্যাতে আসার কি দরকার, এভাবেও বলেছিলেন। এবং নরেন্দ্র মোদী সরকারকে কল্কি অবতার বলে চালিয়ে দিয়েছেন, এরকমও ঘটনা ঘটেছে। বহু মিডিয়া তা সম্প্রচার করেছে, অনেক মিথ্যাচার নিয়ে সম্প্রচার হয়েছে, সেগুলো আমি আগামীতে অবশ্যই বলবো, নিরপেক্ষভাবে বলার চেষ্টা করব। তবে ব্যক্তিগতভাবে আমি নরেন্দ্র মোদীজিকে আক্রমণ করব না। তবে একটা বিষয় আমি কিন্তু সতর্ককরণ করেছিলাম, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার এখানে একটা কিন্তু গলতি করে ফেলেছেন। গলতিটা কি, যে যদি তার প্রতিনিধি রাম মন্দিরের যে সেক্রেটারি তার প্রতিনিধি হিসেবে রয়েছেন, সেখানে যদি এই কথাটা বলে থাকে, তাহলে নিশ্চলানন্দ সরস্বতীর কাছে প্রধানমন্ত্রীর তরফ থেকে, বিশেষ করে প্রধানমন্ত্রীজি, তাকে মিডিয়ার মাধ্যম দিয়ে হোক বা সরাসরি গিয়ে অন্তত তার কাছে প্রণম্য দৃষ্টিতে, প্রণম্য শ্রদ্ধার মাধ্যম দিয়ে এ কথাটা প্রকাশ করতে পারতেন যে এ কথাটার দ্বারা আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, ক্ষমা করুন। আজকে সিএম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সাধু মহাত্মাদেরকে দুই একটি কটু কথা বলেছেন, সেটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে। কিন্তু যখন স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজকে নিয়ে এরকম কটু কথা বলা হলো, সরাসরি আঘাত করা হলো এবং প্রাথমিক পর্যায়ে তাদের ইনভাইটেশন লেটার যায়নি, এটা প্রমাণিত হয়েছে সেখানে। এবং আরও বড় বড় অপমানসূচক কথা বলেছে। রামদেবও ছাড়েনি। যেদিন এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল, মানে রামের প্রাণ প্রতিষ্ঠা, রামদেব বাবা পর্যন্ত কিন্তু, মানে রামদেব বাবা বলে যিনি পরিচিত, সাধারণ লোক যারা জানেন, এই ব্যক্তিটিও কিন্তু আক্রমণ করতে ছাড়েননি। তো বহু ঘটনার আমাদের কাছে কিন্তু প্রামাণ্য নথি তথ্যপত্র রয়েছে। যাই হোক, সেটা আজকে আলোচ্য বিষয় নয়। তবে আমি কোনো বিষয় সুখী নই, কোনো বিষয় দুঃখী নই। আমি বিজেপি করি না, তৃণমূলও করি না। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যে বিজয়টা এসছে, এই বিজয়টা হয়তো তাদের ব্যক্তিগতভাবে খুবই আনন্দদায়ক, কিন্তু লৌকিক দৃষ্টিকোণ থেকে এবং জনগণের সার্বিক স্বাধীনতার দিক থেকে এবং অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, নারীতন্ত্র, মাতৃতন্ত্র, যা কিছু বলুন, দুর্নীতি, সমস্ত কিছু যদি বিচার বিশ্লেষণ করা হয়, তাহলে কিন্তু আমার মনে হয় 100% আমরা আনন্দ পেতে পারি না। শুধু আসন সংখ্যা নিয়েই যদি আমরা বিজেতা মনে করি এবং আনন্দ প্রসাদ লাভ করি, সেটা অবশ্যই করা যেতে পারে। তবে আমরা চাই ভবিষ্যতের একটা সুন্দর সরকার, সুন্দর রাষ্ট্র, সুন্দর মানবিক মূল্যবোধ এবং সুন্দরভাবে জনগণ বেঁচে থাকুক, নিরপেক্ষভাবে বেঁচে থাকুক, সঠিক বিচার পাক, সঠিক বিচার পেয়ে তারা বেঁচে থাকুক এবং সমগ্র দুর্নীতি দূরে গিয়ে সুন্দরভাবে রাষ্ট্র বা এই রাজ্য পরিচালিত হোক।